এর আগে আমরা আলোচনা করেছি, দেখবে ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্বের মধ্যে ইনফিনিটিভটা মোটামুটি আলোচনা করেছি। আজকে নন ফাইনাইট ভার্বের অপর যে ফর্মগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তার মধ্যে প্রথম আসছে পার্টিসিপেল। এই অংশটা ক্লাস 7 থেকে 7, 8, 9, 10, 11, 12 সমস্ত ক্লাসের জন্যই খুবই প্রয়োজনীয়। কারণ কি? কারণ ক্লাস 7-এর ক্ষেত্রে পার্টিসিপল দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা আইডেন্টিফিকেশান রয়েছে বিভিন্ন চ্যাপ্টারের টেক্সটে। 8-এ ক্লজ রয়েছে, তার মানেই হচ্ছে সেখানে সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সের ধারণার কথা চলে আসছে, এবং 9, 10-এও তাই, 11, 12-এও তাই। পার্টিসিপল হচ্ছে এমন একটা ডিভাইস, এমন একটা ভার্বের ফর্ম, নন ফাইনাইট ভার্বের ফর্ম, যে নন ফাইনাইট ভার্বের ফর্মটি সিম্পল সেন্টেন্স গঠনের জন্য অত্যন্ত আবশ্যক। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্সকে এটা সিম্পলে অনায়াসেই পরিণত করতে পারে। সেই আলোচনা আমরা আসব। তার আগে আমরা ইন জেনারেল পার্টিসিপল ডিসকাশনটা দেখি। ইউজ অফ পার্টিসিপলের মধ্যে প্রথমেই আসছে হোয়াট ইজ পার্টিসিপল। না, পার্টিসিপল ইজ আ ফর্ম অফ ভার্ব হুইচ ইজ পার্টলি এ ভার্ব অ্যান্ড পার্টলি অ্যান অ্যাডজেক্টিভ। এ পার্টিসিপল ইজ এ ফর্ম অফ ভার্ব। একটা পার্টিসিপল হচ্ছে কি? একটা ভার্বের ফর্ম, একটা ভার্বের রূপ, হুইচ ইজ পার্টলি এ ভার্ব অ্যান্ড পার্টলি অ্যান অ্যাডজেক্টিভ, যেটা আংশিক ভার্বের মতন এবং আংশিক অ্যাডজেক্টিভের মতন। এটা কিন্তু সমস্ত নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রেই এটা একটা বৈশিষ্ট্য, যে নন ফাইনাইট সমস্ত ভার্বই ভার্ব ছাড়া অন্যান্য পার্টস অফ স্পিচের মতন আচরণ করে থাকে। এবারে এই ডেফিনেশনটা নিয়ে সবাই, অনেকে হয়তো আমার সঙ্গে একমত হতে পারে, অনেকে একমত নাও হতে পারে, তাতে কিছু এসে যায় না। কারণ পার্টিসিপলের এই ডেফিনেশন দিয়ে আমাদের কিচ্ছু উপকার নেই, আমাদের তার ব্যবহার প্রয়োজন। যে কোনো গ্রামারের টপিকের ডেফিনেশন কি হলো কি না হলো তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। যেমন একটা কথা বলতে পারি, আমি সবসময় অবজেক্ট প্রসঙ্গে আমি একটাই জিনিস বলি, কি কোনো সেন্টেন্সে ডু ভার্বকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই সেটাকে অবজেক্ট বলে। সাধারণ ছেলেদের পক্ষে বা স্টুডেন্টদের পক্ষে এই ডেফিনেশনটুকু যথেষ্ট বলে আমি মনে করি। তো সেখানে আমার শুধু শুধু ভার্বের ফাংশানকে, যে ডু ভার্বের কোন ফাংশানকে যে কমপ্লিট করতে পারে ইত্যাদি, আমার অত ফাংশানের কমপ্লিট করা বা অত এর মধ্যে যাওয়ার দরকার নেই, কারণ সেটা অনেক বেশি কনফিউজিং হয়ে যায়, প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে যে আমি পার্টিসিপলের ডেফিনেশনটা ইউজ করেছি, এটা রেন অ্যান্ড মার্টিনের ডেফিনেশন। কাজে এবং রেন অ্যান্ড মার্টিনের ডেফিনেশন আমার মনে হয় যে ছাত্র এবং শিক্ষক উভয়ই গ্রহণ করতে পারে বিনা আপত্তিতে। পার্টিসিপলের গঠনের ওপর নির্ভর করে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? নাম্বার 1 বা ফার্স্ট হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, নাম্বার 2 বা সেকেন্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল, এবং নাম্বার 3 হচ্ছে অ্যাবসলিউট পার্টিসিপল বা নমিনেটিভ অ্যাবসলিউট। এইবারে আমি প্রথমে আসছি প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আইএনজি যুক্ত পার্টিসিপল, ডু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত পার্টিসিপল, যা নাউনের আগে বা পরে ব্যবহার হতে পারে। হলো, যেমন ধরো I saw a dancing girl. I saw a dancing girl. তো ডান্সিং শব্দটা হচ্ছে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। তুমি প্রশ্ন করতে পারো, এটা তো কন্টিনিউয়াস টেন্স। ভার্বের, ডু ভার্বের এটা তো কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এটা ডু ভার্বের কন্টিনিউয়াস টেন্স, ফাংশনের দিক থেকে আলাদা। ডু ভার্বের কন্টিনিউয়াস টেন্স যখন, তখন সে কী করছে? একটা অ্যাকশান কন্টিনিউইটি বোঝাচ্ছে এবং সেখানে ভার্বের কাজটা শেষ হয়ে যাচ্ছে, আর কিছু বাকি থাকছে না। কিন্তু এ ডান্সিং গার্ল বললে এখানে পরে গার্লটা নৃত্যরত অবস্থার কথা বোঝানো হচ্ছে, এবং ডান্সিং শব্দটা গার্লটার আগে বসে অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। সেইটাই হচ্ছে আমাদের পার্টিসিপলের ব্যবহারের মূল লক্ষ্য। দেখো,
প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রে আমি দুটো পার্টিসিপেল, প্রেজেন্ট এবং পাস্ট দুটো পার্টিসিপেলের ক্ষেত্রে আমি যেটা দেখাবো, প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রে বলা হয়েছে কি এ নাউনের আগে, এই নাউনের আগে যখন কোনো পার্টিসিপেল বসে সেটাকে আমরা বলতে পারি অ্যাট্রিবিউটিভ ইউজ বা প্রিমডিফায়ার। এটা যখন কোনো শব্দ হয়, অ্যাডজেক্টিভ হয়, তখন সেটাকে আমরা বলি প্রিমডিফায়ার, পোস্ট মডিফায়ার। এখানে এটা একটা গ্রামাটিক্যাল ইউজ, এটাকে আমরা বলছি অ্যাট্রিবিউটিভ, নাউনের আগে, পার্টিসিপেলটি নাউনের পূর্বে বসে। এ বার্কিং ডগ সেলডম বাইটস। এ বার্কিং ডগ, ডগটা হচ্ছে নাউন, এই ডগটার আগে কি বসছে না বার্কিং, ডগটার আগে বসছে বার্কিং। এই বার্কিংটা হচ্ছে কি, বার্কিংটা ডু ভার্বের আইএনজি ফর্ম, তাই তো। তো সুতরাং এই বার্কিংটা ডগটার অবস্থাটা বোঝাচ্ছে, কুকুরটা ঘেউ ঘেউ করছে, ডাকছে, এই বার্কিং ডগ, সেই জন্য এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। এ রোলিং স্টোন গ্যাদার স্নো মস, ছোটোর থেকে উদাহরণটা সবাই মোটামুটি আমরা পড়েছি, কয়েক লক্ষবার পড়েছি, ভয়েস চেঞ্জ করেছি ইত্যাদি ইত্যাদি। এ রোলিং স্টোন, স্টোন নাউন, রোলিং হচ্ছে পার্টিসিপল, স্টোনটার অবস্থা বোঝাচ্ছে। এইটা হলো অ্যাট্রিবিউটিভ ইউসেজ। প্রেডিকেটিভ ইউসেজ হচ্ছে নাউনের পর, নাউনের পর বলে এটাকে বলা হচ্ছে প্রেডিকেটিভ ইউসেজ। এক্ষেত্রে পার্টিসিপেলটি নাউনের পরে বসে, বলা ভালো ফাইনাইট ভার্বেরও পরে বসে, হ্যাঁ, প্রেডিকেটিভ ইউসেজ। দিস বুক ইজ ইন্টারেস্টিং, একদম সহজ সাদা ভাষায় লেখা, দিস বুক ইজ ইন্টারেস্টিং, ঠিক আছে। ইন্টারেস্ট ভার্ব ফর্ম, ইন্টারেস্টিং হচ্ছে পার্টিসিপেল ফর্ম। হি কেপ্ট মি ওয়েটিং, হি কেপ্ট মি হোয়াট, হি কেপ্ট মি ওয়েটিং। তাহলে মি নাউন বা প্রোনাউন যাই হোক, নাউন আর প্রোনাউনের তো কোনো তফাৎ নেই, প্রয়োগধর্মিতার শুধুমাত্র বৈপরীত্য। হি কেপ্ট মি হোয়াট, ওয়েটিং, ওয়েটিং হচ্ছে পার্টিসিপেল। তাহলে এই গেল প্রেজেন্ট পার্টিসিপেল। এরপরে আসছি আমরা কিসে না পাস্ট পার্টিসিপেল। ডু ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপেল হিসেবে ইউজ হয় কি, ডু ভার্বের থার্ড ফর্ম, যা নাউনের আগে বা পরে ব্যবহার হতে পারে। একইভাবে দেখো নাউনের আগে অ্যাট্রিবিউটিভ হিসেবে ব্যবহার হচ্ছে কি, ডু নট সিট অন দ্য চেয়ার, অন দ্য ব্রোকেন চেয়ার, সরি, ডু নট সিট অন দ্য ব্রোকেন চেয়ার। চেয়ারটা নাউন, চেয়ারের আগে বসছে কি ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, থার্ড ফর্ম বসছে, পাস্ট পার্টিসিপেল ফর্ম বসছে, সেই দিক থেকেও এটা ঠিক। আবার শি হ্যাজ ফাউন্ড হার লস্ট ওয়াচ, শি হ্যাজ ফাউন্ড হার লস্ট ওয়াচ, ওয়াচটা নাউন, হ্যাঁ, লসটা হচ্ছে কি পার্টিসিপেল। আবার দেখো নাউনের পরে বসছে প্রেডিকেটিভ ইউসেজে, দ্য ম্যান ইজ ওয়ারিড, ওয়ারি ভার্ব থেকে আসছে ওয়ারিড, তাহলে দ্য ম্যান ইজ ওয়ারিড, পার্টিসিপেল। কিন্তু আই হার্ড মাই নেম কল্ড, আই হার্ড মাই নেম, আমি আমার নাম শুনেছিলাম, কি ডাকতে শুনেছিলাম, তাহলে নাউনের পর বসছে, নেমের পরে বসছে, এবং এই যে আমার নামটাই হার্ড মাই নেম কল্ড, ডাকতে শুনেছিলাম এর মধ্যে দিয়ে কি বোঝাচ্ছে, আমার নামটা যে ডাকা ছিল অবস্থাটা বোঝানো হচ্ছে। তাহলে এইভাবে আমরা দেখলাম কি প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল। এইবারে আমরা আসছি থার্ড একটা ভাগে, সেটাই হচ্ছে অ্যাবসলিউট পার্টিসিপল। অ্যাবসলিউট পার্টিসিপল, অ্যাবসলিউট পার্টিসিপল জিনিসটা কি এবার দেখি। এইটা একটু তোমাদের কাছে নতুন লাগতে পারে, বিশেষ করে ক্লাস 7 বা 8 স্টুডেন্টদের কাছে এটা নতুন লাগতে পারে, অসুবিধার কিছু নেই, লক্ষ্য করো। অ্যাবসলিউট পার্টিসিপল বা এটাকে বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট, কারণ এখানে বিইং বা হ্যাভিংয়ের ব্যবহার নির্দিষ্ট এবং এর একটা ফ্রেজ গঠন করে, বিইং এবং হ্যাভিং মিলে এর একটা ফ্রেজ গঠন করে বলে এদেরকে অ্যাবসলিউট বলা হচ্ছে। এই ধরনের পার্টিসিপলে বিইং বা হ্যাভিংয়ের ব্যবহার হয়। হলো এখানে যে সেন্টেন্সগুলো আমরা লিখব, সেই সেন্টেন্সে আমরা দেখব দুটো অংশ থাকে, একটা হচ্ছে কারণ অংশ থাকে কজ, আর একটা হচ্ছে ফলাফল অংশ থাকে। কারণ অংশের সাথে বিইং বা হ্যাভিং বসে, ঠিক আছে। তাহলে দুটো অংশ থাকে, আবারও বলছি, একটি কারণ অংশ এবং একটি ফলাফল অংশ। কারণ অংশের সঙ্গেই বিইং বা হ্যাভিংটা বসবে, কারণ অংশটা আসবে আগে। আমি দেখবে এখানে প্রত্যেকটা এক্সাম্পলের ক্ষেত্রে কারণগুলোকে আলাদা করে ব্র্যাকেট করে লিখে দিয়েছি যাতে তুমি বুঝতে পারো।
বিইং সিক সতীশ ডিড নট গো টু স্কুল। বিইং সিক অসুস্থ হওয়ার জন্য, অ্যাজ হি ওয়াজ সিক, তাহলে বিইং সিক হচ্ছে অ্যাজ হি ওয়াজ সিক সতীশ ডিড নট গো টু স্কুল। হ্যাভিং রেস্টেড ফর আ হোয়াইল দ্য ওল্ড ম্যান স্টার্টেড ওয়াকিং। অ্যাজ দ্য ওল্ড ম্যান রেস্টেড ফর আ হোয়াইল দ্য ওল্ড ম্যান বা হি স্টার্টেড ওয়াকিং। তাহলে দেখো অ্যাজ হি ওয়াজ সিক প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে অ্যাজ দ্য ওল্ড ম্যান রেস্টেড ফর আ হোয়াইল। তাহলে যেখানে ওয়াজ সিক রয়েছে সেখানে বিইং এলো, আর হ্যাভিং রেস্টেড এলো কোথায়, যেখানে ভার্বে রয়েছে অ্যাজ দ্য ওল্ড ম্যান রেস্টেড। তাহলে ওয়াজ সিক ছিল বলে ওয়াজের জায়গায় এলো বিইং, আর রেস্টেড ডুভার্ব ছিল বলে তার জায়গায় এলো হ্যাভিং। তাহলে এইবার দেখো কি বলছে, উপরের বাক্য দুটির থেকে আমরা দেখলাম যে যেখানে বি ভার্ব থাকে সেখানে বিইং, এবং যেখানে ডু ভার্ব থাকে সেখানে হ্যাভিং হয়। কারণ এবং ফলাফল অংশের সাবজেক্ট সেম হলে বিইং এবং হ্যাভিং বাক্যে প্রথমে বসে। এই আরেকটা বড় ব্যাপার লক্ষণীয়, প্রথমটায় দেখো সাবজেক্টকে অ্যাজ হি ওয়াজ সিক সতীশ ডিড নট গো টু স্কুল, হি সাবজেক্ট এবং সতীশ সাবজেক্ট, সুতরাং সাবজেক্ট সেম, সাবজেক্টের কোনো রকম ফের নেই। হ্যাভিং রেস্টেড ফর আ হোয়াইল মানে অ্যাজ দ্য ওল্ড ম্যান রেস্টেড ফর আ হোয়াইল দ্য ওল্ড ম্যান স্টার্টেড ওয়াকিং, এখানে সাবজেক্টকে দ্য ওল্ড ম্যান, কারণ অংশের সাবজেক্টও যে, ফলাফল অংশের সাবজেক্টও সেই জন্য কারণ অংশে আমরা বিইং বা হ্যাভিংটাকে বাক্যের প্রথমে দিয়ে দিতে পারবো। এবং তোমরা আরেকটা জিনিসও লক্ষ্য করে দেখো, কারণ অংশে কিন্তু পার্টিসিপল ইউজ হচ্ছে যে সেখানে কিন্তু সাবজেক্টের কিছুমাত্র উল্লেখ থাকছে না, হলো। কিন্তু যখন সাবজেক্ট আলাদা হয়ে যায়, ইট বিইং এ রেনি ডে উই স্টেড ইনডোর্স, অ্যাজ ইট ওয়াজ এ রেনি ডে উই স্টেড ইনডোর্স, আমি এটাই দেখি আগে, হ্যাঁ, অ্যাজ ইট ওয়াজ এ রেনি ডে উই স্টেড ইনডোর্স, ইনডোর্স মানে বাড়ির ভেতরে, যেহেতু এটা একটা বৃষ্টিময় দিন ছিল আমরা বাড়ির মধ্যে রইলাম, হলো। তাহলে এই বাক্যটায় দেখো কারণ হচ্ছে অ্যাজ ইট ওয়াজ আ রেনি ডে, আর ফলাফল হচ্ছে উই স্টেড ইনডোর্স। তাহলে অ্যাজ ইট ওয়াজ এ রেনি ডে, এক্ষেত্রে সাবজেক্ট কোনটা, ইট, উই স্টেড ইনডোর্স সাবজেক্ট কোনটা, উই। তাহলে সাবজেক্ট আলাদা হয়ে গেল দুটো অংশে, কারণ অংশের সাবজেক্ট ইট, ফলাফল অংশের সাবজেক্ট উই। দ্য সান হ্যাভিং রিজন দ্য ট্রাভেলার্স রিজিউম দেয়ার জার্নি, রিজিউম মানে পুনরায় শুরু করেছিল, তাহলে আমি এটাকে ইয়েতে ফেলি, অ্যাজ দ্য সান রোজ দ্য ট্রাভেলার্স রিজিউম দেয়ার জার্নি। এক্ষেত্রে কারণ কি, অ্যাজ দ্য সান রোজ আর দ্য ট্রাভেলার্স রিজিউমড জার্নি। সাবজেক্ট কোনটা প্রথমটা, কারণ অংশের সাবজেক্ট হচ্ছে দ্য সান, আর ফলাফল অংশের সাবজেক্ট কোনটা, দ্য ট্রাভেলার্স, হলো। তাহলে দুটো অংশ, কারণ এবং ফলাফল দুটো অংশেরই আমরা দেখতে পাচ্ছি কি সাবজেক্ট আলাদা। সাবজেক্ট এই বাক্য দুটোতে কারণ এবং ফলাফল অংশের সাবজেক্ট যেহেতু আলাদা, সেই জন্য পার্টিসিপল হিসেবে বিইং বা হ্যাভিংটা বসে কারণ অংশের সাবজেক্টের পরে। ইট বিইং, তাই বসছে কি দেখো, ইট বিইং এ রেনি ডে, ইট বিইং এ রেনি ডে বা দ্য সান হ্যাভিং রিজন, হলো। তাহলে বিইং এবং হ্যাভিং কারণ অংশের সাবজেক্টের পরে বসলো। তাহলে এই হলো মোটামুটি আমাদের পার্টিসিপলের তিনটে পার্ট গেল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং অ্যাবসলিউট পার্টিসিপল। এটা হলো নন ফাইনাইট ভার্বের আরেকটি রূপ। এরপরে আমরা যে আলোচনাটায় আসব সেটা হচ্ছে আর দুটো ফর্ম, দুটো ছোট ফর্ম, দুটো খুব বড় ফর্ম কিছু নেই, একটা হচ্ছে জিরান্ড আর একটা হচ্ছে ভার্বাল নাউন। জিরান্ডের ক্ষেত্রে দেখো প্রথমে ডেফিনিশনটা দেখছি। জিরান্ডের ডেফিনিশনে কি বলছে, জিরান্ড ইজ দ্যাট form of verb which ends in ing and it has the force of a noun and a verb। তাহলে জিরান্ড হচ্ছে কি, যার মধ্যে নাউন ফোর্স আছে, যার মধ্যে ভার্ব ফোর্সও আছে। অর্থাৎ কি না, আমরা বাংলার ক্ষেত্রে অবতারণা করতে পারি, বাংলায় আমরা ক্রিয়াবাচক বিশেষ্য করেছি, কোনো ক্রিয়াপদ সেটা যখন তার থেকে যখন করা অংশটা বেরিয়ে যায়, পারফর্ম করা অংশটা যখন বেরিয়ে যায় এবং বেরিয়ে গিয়ে সেটা যখন ক্রিয়ার নাম বোঝায়,
তখনই সেটাকে বলা হয় ক্রিয়াবাচক বিশেষ্য। ঠিক সেরকম জিরান্ডের ক্ষেত্রেও তাই, এখানে ভার্ব ফোর্সটা রয়েছে কিন্তু সেই ভার্ব ফোর্সের নামটুকুই শুধুমাত্র বোঝানো হচ্ছে। এবং আরেকটা খুব ভাইটাল কথা, এ জিরান্ড ইজ নেভার ইউজড উইথ এনি আর্টিকেল। জিরান্ডের সঙ্গে কখনো কোনো রকম আর্টিকেল ইউজ হবে না। এবার আমরা দেখি জিরান্ডের বিভিন্ন পজিশনগুলো কী কীভাবে ব্যবহার হতে পারে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং, ধূমপান কাজটার নাম বোঝাচ্ছে। এই বাক্যটা আমি কেন আগে দিলাম, এই বাক্যটা দেওয়ার কারণ হচ্ছে এই বাক্যটা আমরা সবাই কম বেশি পরিচিত। স্মোকিং একটা কাজের নাম, ধূমপান করা, এবং সেইটাই সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। নেক্সট দেখো 2 নম্বর, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, একই সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে। দ্য চিলড্রেন লাইক প্লেইং ইন দ্য ফিল্ড, এখানে দেখো জিরান্ড ইউজ হচ্ছে কি হিসেবে, অবজেক্ট হিসেবে। দ্য চিলড্রেন লাইক হোয়াট, প্লেইং ইন দ্য ফিল্ড, তাহলে প্লেইংটা হয়ে যাচ্ছে কি অবজেক্ট। সিইং ইজ বিলিভিং, সিইং ইজ বিলিভিং, এখানে সিইং ইজ হোয়াট, বিলিভিং, তাহলে বিভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা পাচ্ছি বিলিভিং। দেয়ারফোর বিলিভিংটা হচ্ছে কমপ্লিমেন্ট। একই সঙ্গে দেখো এক্ষেত্রে সিইংটা কিন্তু সাবজেক্ট, তাহলে সিইং ইজ বিলিভিং এই সেন্টেন্সটার মধ্যে জিরান্ডের দুটো ফর্মই রয়েছে এবং ফার্স্টে আছে সাবজেক্ট অফ এ ভার্ব এবং পরে আছে কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে দেখো যে 3টে ওয়ার্ড ইউজ হচ্ছে, সেই সবকটা ওয়ার্ডই হচ্ছে ভার্ব কোনো না কোনোভাবে। সিইংটা নন ফাইনাইট ভার্ব, ইজটা ফাইনাইট ভার্ব এবং বিলিভিংটা নন ফাইনাইট ভার্ব। হিজ হবি ইজ ফিশিং, হিজ হবি ইজ হোয়াট, ফিশিং, তাহলে ইজকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে ফিশিং পাচ্ছি, দেয়ারফর ইট ইজ কমপ্লিমেন্ট। শি গেভ আপ দ্য হ্যাবিট অফ লাইং, শি গেভ আপ দ্য হ্যাবিট অফ হোয়াট, অফকে হোয়াট দিয়ে প্রশ্ন করো, লাইং উত্তর পাবে, দেয়ারফর ইট ইজ অবজেক্ট টু এ প্রিপোজিশন। ইটস অল অ্যাবাউট জিরান্ড। অ্যান্ড দ্য লাস্ট অফ দ্য non-finite verb is verbal noun. Verbal noun, a verbal noun is only a noun and nothing more. এটাই ডেফিনিশন বলা হয় যে একটা ভার্বাল নাউন শুধুমাত্রই একটা নাউন, যদিও তার আইএনজি গঠন আছে কিন্তু তার সঙ্গে ভার্বের কোনো মাত্র সম্পর্ক নেই। এ ভার্বাল নাউন ইজ অনলি এ নাউন অ্যান্ড নাথিং মোর। এর কনস্ট্রাকশনের গঠন কি, দা প্লাস ডু ভার্ব আইএনজি প্লাস অফ। প্রথমে দা আসবে, তারপর ডু ভার্বের সঙ্গে আইএনজি আসবে, তারপরে অফ আসবে। হয়েছে। দ্য অ্যাক্টিং অফ গ্রিনবার্গ অ্যাজ শাইলক ওয়াজ আউটস্ট্যান্ডিং। দ্য অ্যাক্টিং অফ গ্রিনবার্গের অভিনয়, শাইলক হিসেবে গ্রিনবার্গের অভিনয়। শাইলক হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস, শেক্সপিয়ারের লেখা মার্চেন্ট অফ ভেনিসের একটি বিখ্যাত চরিত্র। দ্য অ্যাক্টিং অফ গ্রিনবার্গ অ্যাজ শাইলক ওয়াজ outstanding. I preferred the reading of thrillers. I preferred the reading of thrillers. Thrillers এর পার্ট এই ক্ষেত্রে হয়ে গেল the reading of thrillers, তাহলে the plus reading of, এই হলো ভার্বাল নাউনের গঠন। তাহলে দেখো একই সঙ্গে আমরা আজকে পড়লাম পার্টিসিপল পড়লাম, জিরান্ড পড়লাম, ভার্বাল নাউন পড়লাম। এরপরে এগুলোর আইডেন্টিফিকেশন বা এগুলোর থেকে সলভ করা বা এগুলোকে ইউজ করার আমাদেরকে শিখতে হবে। সবথেকে বড় জিনিস হচ্ছে কি এক্ষেত্রে আমাদের যেটা সবথেকে বেশি পরিমাণে কাজে লাগে, পার্টিসিপল ইউজ করে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিণত করা। এইটা খুব যত্ন নিয়ে শিখতে হয় সচরাচর। ইনফিনিটিভ ইউজ করেও কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করা আমাদের শিখতে হবে।